হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এত কিছু করছি, এত খরচ করছি, এত ঘুরছি ফিরছি, এত ভিউয়ার্সকে ডেকে বাড়িতে আতিথেয়তা দিচ্ছি, তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, কেনাকাটি করছি, ফার্নিচার দিয়ে সাজানোর চেষ্টা করছি। ঘর দেখাতে পারছি না তো কী হয়েছে, বারান্দাগুলো তো দেখাচ্ছি, বাবার পুরনো ঘরটা তো দেখাচ্ছি যেখানে বাবা থাকবে বলে দাবি করছি, অথচ বাবাকে এখনও দেখা গেল না। কিন্তু তবু আমার ভিউজ আপ হচ্ছে না। আচ্ছা, এইখানে একটা ছোটো কথা বলে নিই। আমরা বেশ কয়েকদিন ধরে ওয়াইটিতে দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে দুর্যোগটা নেমে এসছে তাদের দেশের উপর, যুব সমাজের উপর, ছাত্র সমাজের উপর, সেটা সত্যিকারের খুবই দুঃখজনক, নিন্দনীয় একটা ঘটনা, যেটা নিয়ে আমি বিস্তারিত কিছু বলবো না। শুধু এটাই সমবেদনা জানাবো এবং অবশ্য করে এইসব ঘটনার বিশাল প্রতিবাদ জানাবো আমার নিজের থেকে, নিজের মন থেকে, যে এই ঘটনা ঘটাটা মোটেও কাম্য ছিল না। বিশেষ করে যারা দেশের ভবিষ্যৎ, নতুন প্রজন্ম, তাদের এই পরিণতি মেনে নেওয়া যায় না। যাই হোক, যেহেতু সঠিক ঘটনা, সঠিক সমস্ত কিছু আমাদের সামনে সেইভাবে আসতে পারছে না, দেশের ইন্টারনেট ব্যবস্থাটা মনে হয় বন্ধ করেই রাখা হয়েছে। কাজেই সেই নিয়ে যতক্ষণ না পুরো খবরটা আমরা সঠিকভাবে পাবো, কিছু কিছু খবরের কাগজে দেখতে পাচ্ছি প্রকাশিত হচ্ছে কীভাবে আমাদের দেশের ছাত্ররা ওই দেশ থেকে চলে আসতে পারছে, তাদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করছে, পেপারে দেখতে পেয়েছি। তা সেইটুকুর থেকেই বলতে পারি, আশা করতে পারি, বা ভগবানের কাছে এই পুরো ব্যবস্থা দেখে আমি ভগবানের কাছে এটুকুই বলবো যে যেন এই অবস্থাটা খুব তাড়াতাড়ি দূর হয়, দেশের লোকজন বিপদমুক্ত হয় এবং আবার স্বাভাবিক অবস্থাটা ফিরে আসে। সবার সুস্থতা কামনা করি, সবার সুস্থ জীবন কামনা করি, এটুকুই বলবো। এর থেকে বেশি বলার ভাষা আমার এই মুহূর্তে নেই আমার কাছে। যাই হোক, যেটা বলার জন্য এই কথাটার উত্থাপন হলো, তা টনদীপের এত প্রিয় মানুষজন যারা বাংলাদেশে রয়েছে, এবং আমরা জানি তারা কিভাবে টনদীপকে সাপোর্ট করে এসছে দিনের পর দিন। দেখো ভাই, সে টনদীপ খারাপ হোক মন্দ হোক আমরা জানি, কিন্তু যারা টনদীপকে সাপোর্ট করেছে তাদের কাছে তো টনদীপ ভালো। কাজেই টনদীপের ভগবান বলতে গেলে তার ভিউয়ার্সরাই। কাজেই আমরা দেরি করলেও করতে পারি, কিন্তু টনদীপের পক্ষে এত দেরিতে তার প্রিয় মানুষজনদের প্রতি কিছু বার্তা দেওয়া, এত দেরিতে তার মনে হলো, সত্যি করে অবাক লাগে। আসলে এই লোকটা বা এই ছেলেটা, আমার থেকে ছোটো তো, লোক বললে ভালো শোনায় না, এই ছেলেটা ভালোবাসার মানুষদের শ্রদ্ধা করতে জানে না। ওর মন থেকে কিছু আসেই না, ওর মনে ফিলিংসই নেই, ও পুরোটাই কি বলবো, ফিলিংলেস। ওই টাকা পয়সা বিষয় সম্পত্তি এগুলোই মূল্য দেয়। মানুষের মনের দুঃখ কষ্ট ফিলিংস ওর মনে আমার মনে হয় না সেভাবে কোনো স্থান পায়। যেটুকু দেখায় সেটুকু ব্লগিংয়ের খাতিরে দেখাতে হয় আমার মনে হয়, আবার ভুলও হতে পারি। কিন্তু এতদিন পরে অন্তত টনদীপের কাছ থেকে এই ধরনের বার্তা আসবে, সঙ্গে সঙ্গেই আসা উচিত ছিল। অনেকেই সঙ্গে সঙ্গে বার্তা দিয়েছে ওর দিদিদের পক্ষ থেকে, তাহলে ওর ক্ষেত্রে এত দূর এত দেরি। হ্যাঁ, একটা কারণ আমরা অবশ্য করেই বুঝতে পেরেছি। টিনার বার্তা আসার পর, কমিউনিটি পোস্ট দেখার পর টনদীপের হয়তো ভেতরের চিত্ত জাগরিত হয়েছে যে ভাই, ও আমার আগে দিয়ে দিল, আমার দিতে দেরি হয়ে গেল, এর জন্য তাড়াহুড়ো করে পোস্ট, একটু দেরিতে হলেও তাড়াহুড়ো করে পোস্ট, মানে টিনার দেওয়ার পর যেন একটা দিন না বেরিয়ে যায়, তাহলে তুলনা চলে আসতো। সেই জন্যই তড়িঘড়ি এই পোস্টটা। যাই হোক, যে কারণেই হোক এসছে, দেরিতে হলেও এসছে, কারোকে দেখে হলেও করেছে, মানে কেউ তো কারোকে দেখে টনদীপও চলে। এর থেকেই প্রমাণিত হয়ে গেল যে টিনার পদক্ষেপগুলো টনদীপ ফলো করে, অ্যাকচুয়ালি করে, সবসময়ই করে। সে খাওয়া দাওয়াই বলো, ঘোরা বেড়ানোই বলো, কেনাকাটাই বলো, সমস্ত কিছু কিন্তু ও ফলো করে। যেমন আজকের সোফা, দুটো সিঙ্গেল সোফা এলো, টিনার দেখেছো একটু কম দামের দুটো সোফা কিনেছিল বাড়ি থেকে, খুবই কম দামে। ওই সোফাগুলো আমরা জানি খুব একটা ভালো মেটেরিয়াল নয়, কিন্তু তবু কিনেছিল, বেশ অনেকটা কম দাম বলে চলে যাবে গোছের, সেই হিসেবে কিনেছিল। তার মধ্যে একটা ও বাপের বাড়িতেই রেখেছে, একটা ও নিজের ফ্ল্যাটে নিয়ে গেছে। টনদীপরাও দেখো, ও কিন্তু একটু দামি সোফা দুদিন আগেই কিনেছিল ওর ওপরের সিটিং এরিয়ার জন্য। এখন রিসেন্ট আজকে একটু কম রেঞ্জের দুটো সোফা বানিয়ে এনেছে ফ্যাক্টরি থেকে। ওর নিচের দিদির ওই সোফার সঙ্গে ম্যাচ করে দুটো লাল লাল সোফা এনেছে, ওর ডিজাইনের করেই ম্যাচ করে। ওটা যেহেতু তোমার সিঙ্গেল সোফা ছিল, তার জন্য দুটো এনে একটা পিয়ার কমপ্লিট করলো। এই সোফাগুলো বেশি দাম নয়, দেখেই বোঝা গেল, কাঠের উপর বেশ গদি দিয়ে কাপড় দিয়ে সেলাই করে যেভাবে তৈরি হয়, লোকাল মাল সেরমভাবে। তা দেখেছো, তার মানে ওর মনেও হয়েছে যে এরকম কম দামি সোফা কিনলেও তো ঘরের মধ্যে একটু শোভা বৃদ্ধি হয়, সেই কারণে এই মাথা থেকে ওই জিনিসটা ওর ওইটা দেখে বেরিয়েছে। তারপরে বলছি দিদিরা অনেক জিনিস তোমরা মিল খুঁজে পাবে, এই ঘোরা বেড়ানোর যে ট্যুরগুলো প্ল্যানিং করে, এগুলোও কিন্তু ও করছে বা ওর শুনে ও সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ফেলে। ও কোনো মানে কি বলবো
তোমার তীর্থস্থানে যাবে তার আগে ও যাওয়ার প্ল্যান করে ফেলে, এরকম এরকম ব্যাপার। তারপর মনে করো তোমার এই যে আইসক্রিম খাওয়া হলো দুদিন আগে, বাড়িতে বানিয়ে আইসক্রিম, ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু খেয়াল করে দেখবে। টিনা বানালো, তার 2-4 দিন পরেই টন্দীপের বাড়িতে আইসক্রিম বানানো হলো। তোমরা কি ভেবেছো ওর মা বানিয়েছে? না, এটা টন্দীপের প্ল্যানই ছিল। টিনা যেহেতু ওই ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা বানিয়েছিল, কাজে এদের ম্যাঙ্গো ফ্লেভারটা তো ফলো করলে হবে না, কাজে এদের কি করা হলো, সেই দুধটা কমন রাখলো, ম্যাঙ্গোর বদলে দেখো এদের কিন্তু ম্যাঙ্গো অ্যাভেলেবেল ছিল বাড়িতে, আম প্রচুর, তার জন্য ম্যাঙ্গোটাকে নিল না, যেহেতু সেম হয়ে যাবে আরও বেশি আমরা বলবো, যদিও বলিনি আজকে, ওই সোফার জন্য বলতে এলাম, কাজু বাদামটাকে ইউজ করে ফেললো। হ্যাঁ, তার জন্য বারবার বলছিল দুজনে আইসক্রিম খাচ্ছে মা ছেলে, কাজু দিয়ে বানিয়েছি, কাজু দিয়ে বানিয়েছি। তা বানিয়েছো, তাদের বলার কি আছে কী দিয়ে বানিয়েছি, মানে আম নয় কাজু, শুধু দুধ নয়, ওর মধ্যে কাজু, মানে বেশ দামি ব্যাপার আছে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, আইসক্রিমের যে সেটটা ছিল তার মধ্যে 5টা আইসক্রিম ছিল সম্ভবত, 5টা না 6টা যাই হোক ছিল, তার মধ্যে 3টে আইসক্রিম বোধহয় বাকি পড়েছিল। ওদের সেই বেড়াতে যাবার মানে বিয়ের কাকু কাকিমার সঙ্গে যে ট্যুরটা করলো, সেটা করার আগে ওরা আইসক্রিম বানিয়েছিল, ঠিক আছে, তার মধ্যে এবং তারপর কিছুদিন বাড়িতে ছিল না, তারপরে এলো, এসে বোধহয় গতকালকের ভিডিওতে, গতকাল না তার আগের দিনের ভিডিওতে দেখেছি আইসক্রিম খাচ্ছে, 3টে আইসক্রিম পড়েছিল, 3টে আইসক্রিম, তার মধ্যে একটা সম্ভবত বাবাকে কিংবা ছেলেকে দিয়েছে, ছেলেকে দেবে না বলছিল ঠান্ডা লেগে যাবে বলে, বাবাকে দিলে দিতে পারে, দেখায়নি, কিন্তু আরেকটা বাটিতেই সিঙ্গেল নিয়ে গেছে, আর দুটো বাটিতে একটা বাটিতে দুটো ছিল, যেটা কিনা মা ছেলে বসে বসে ওপরে সোফায় বসে খাচ্ছিল। তাহলে এর থেকে বুঝতে পারছি যে সেই অনেক দিনের আইসক্রিম পড়েছিল, এবং সেটা তখন তারা খেলো। এইখানেই আমার একটা প্রশ্ন, ভাই বাড়িতে লোক এসেছিলো, হ্যাঁ, তা তোমরা বাড়িতে আইসক্রিম বানিয়েছো, এত সুন্দর খেতে হয়েছে, ওই লোক আসার আগেই তোমরা টেস্ট করে দেখেছো ভালো হয়েছে, তাহলে এত ভালোই যদি হবে, সবসময় নিজেরা খাবার কী আছে, তাই না? বাড়িতে যখন 3টে লোক এসে, তা 3টে আইসক্রিমই যখন তোমাদের ছিল, তাহলে 3জনকে তোমরা 3টে আইসক্রিম অফার করলে না কেন? কাকু কাকিমা তো ভাই তোমাদের ব্লগ ফলো করে, তারা কিন্তু অলরেডি জানি, যদি তোমরা না অফার করে থাকো তাহলে অলরেডি তারা কিন্তু ব্যাপারটা দেখে থাকবে, এবং তারা এটাও দেখেছে তারা ফিরে যাওয়ার পর তোমরা সেই আইসক্রিমগুলো খুলে খুলে খাচ্ছ। তার টন্দীপ আবার আজকে সতর্কবাণী দিতে এসছে, কি না, সে আর নিজের মনুষ্যত্বটাকে ধরে রাখতে পারছে না, মানে সে আর ধরেই রাখতে পারছে না, এইবার সে কিন্তু তার মনুষ্যত্ব আর রাখবে না, মনুষ্যত্ব নামক জিনিসটা ওর শরীরে আর থাকবে না। তা এখনও মনুষ্যত্ব আছে বলেও দাবি করছে, মানে ওর শরীরে এখনও মনুষ্যত্ব আছে। তা মনুষ্যত্ব কিসে আছে আমি তো বুঝলাম না, মানুষ হলে তবে তার মনুষ্যত্ব থাকে, ও কি অ্যাকচুয়ালি মানুষ? ও নিজেকে মানুষ বলে দাবি করে, সেটা অবশ্য ঠিক, কিন্তু মনুষ্যত্ব আছে এটা দাবি করে কী করে? মানুষ তুমি নিজেকে বলতেই পারো, তাহলে তোমার মনুষ্যত্ব আছে বলছো কী করে? কারণ তুমি বেচার বাকি কী রেখেছো, এখনও বলছো, তুমি হুমকি দিচ্ছ, এটা যদি হয় তাহলে এটা হবে, ওটা যদি না হয় তাহলে আমি ওটা করবো না, এত হুমকি দমকি, আবার বলছো যে আমাকে বলা হচ্ছে যেন আমি দেখাবো করছি, কিন্তু দেখাচ্ছি না কেন? হ্যাঁ, প্রশ্ন তো এটাই, দেখাবো করার কি আছে, বারবার তোমার ওয়ার্নিং দেওয়ার কি আছে? তোমার যদি মনে হয় আমি এটা করবো তাহলে করে ফেলো, করছো না কেন? হ্যাঁ, এই যে ওয়ার্নিং, এই হুমকি ধমকি, এটা করলে ওটা হবে, ওটা করলে সেটা হবে, এটা বলে কাকে ভয় দেখানো হচ্ছে? কাকে ভয় দেখানো হচ্ছে আর কিসের জন্য ভয় দেখানো হচ্ছে? কি হবে আর কি হতে বাকি আছে আর কি হতে পারে, মানে কি বলতে চাইছে? বিক্রি করার আরও কিছু জিনিস আছে ওর কাছে, মানে গচ্ছিত আছে, যেগুলো ও এবার আবার বাজারে পসরা সাজিয়ে বসবে, এসো ভাই আমি এই জিনিসটা বিক্রি করবো, তোমরা কিনবে কিনা বলো। তা আমাদের ওয়াইটির বাজারে বিক্রি করে কি হবে? কি হবে? ছেলে নেওয়া বন্ধ করতে পারবে? মার কাছে ছেলে যাওয়া বন্ধ করতে পারবে? তোমরাই বলো ভিউয়ার্স, তোমরাই বলবে যে একজন বাবা বলছে তার মাকে, তুমি যদি ছেলের কথা মুখে আনো, ছেলের কথা নিয়ে যাওয়া ভাবো, তাহলে কিন্তু আমি এই জিনিস করব। এখানেই পয়েন্টস টু বি নোটেড। তোমরা এতদিন যারা টিনার এগেনস্টে ছিলে, প্রত্যেকে বলে এসেছো যে মা ছেলের কথা মুখে আনে না, মা ছেলেকে নিতে আসেনি কেন, মা ছেলের সঙ্গে দেখা করেনি কেন, মা ছেলেকে নিয়ে যায়নি কেন? কারণ মা ছেলেকে নিতে চায় না, মা ছেলেকে দেখতে চায় না, মা ছেলেকে নিয়ে থাকতে চায় না, মা ছেলেকে ভালোবাসে না। আজকে তাহলে তার বাবার, সেই মার হাজব্যান্ডের কি চরিত্র বেরিয়ে আসছে ওয়াইটিতে, তোমরা নিজের চোখেই দেখো। আমাদের বলা কওয়া এসব সাইডে সরিয়ে রাখো, বুঝতে পারছো? আজকে বলছে যে আমি তোমাদের বলায় এমন কিছু করে বসবো না যাতে আমার কোনো ভুলচুক হয়ে যায়। তা সেই ভুলচুকটা তো হয়েই গেল, আজকে তো বেরিয়েই গেল। ছেলের কথা মুখে আনার নামে ছেলের কথা বললেই যে ধমকিটা আজকে অন ক্যামেরা দেওয়া হচ্ছে, তাহলে সেটা প্রকাশ্যে সামনে, বউয়ের সামনে যখন সে ছেলেকে নিয়ে যেতে চাইছিল, তখন কি কি জিনিস করা হয়েছিল তোমরা ইম্যাজিন করো। আমি তো বসে বেশ ইম্যাজিন করতে পারছি যে টিনা চলে যাচ্ছে, ওই সময় ওর মা ভাইরা এসছে, এবং ছেলে, মানে প্রথমে তো ছেলের কথা বলতেই পারিনি, কারণ ও একটা পজিশানে ছিল যেখান থেকে ওর মনে হচ্ছিল কেবল বেরোবো, কিন্তু যখন ওর নিজের
নিজের লোকেরা এসছে, ওই মুহূর্তে ওর মনে হচ্ছিল আমার ছেলেকে আমার নিতে হবে, এবং ওর বাড়ির লোকেরাও সেটা নিয়ে হয়তো বচসা হয়েছে। কিন্তু এইখানেই ইমাজিন করো টনদীপের মার গলার ভয়েসটা, সঙ্গে টনদীপের বিহেভিয়ারটা, সঙ্গে টনদীপের মুখের গালাগালিটা, সমস্ত, এবং ওদের কি বলবো অ্যাটিটিউডের কী অবস্থা হতে পারে, মানে ফিজিক্যাল কন্ডিশনটা কীরকম হতে পারে সেটা তোমরা ইমাজিন করো যে ছেলেকে নেওয়ার নামে কী হতে পারে। অ্যাকচুয়ালি ছেলেকে তখন মোবাইল হাতে দিয়ে ওরা একটা কোনো ঘরে রেখে দিয়েছিল। কেন বলো তো? কারণ ছেলেটা তোমরা দেখবে মোবাইল পেলে আর অন্য কিছু চায় না, এবং বাড়িতে অশান্তি অনেক দিন ধরেই হচ্ছিল। কাজে ছেলেটা কদিন ধরেই কিন্তু হ্যাবিচুয়েট হয়ে গেছিলো বাড়িতে একটা অশান্তি। সেই জন্য সেই মুহূর্তে কিন্তু ছেলেটা বুঝতে পারেনি যে মা চলে যাচ্ছে, ও কিন্তু মা ছাড়া হয়ে যাচ্ছে। ছেলেটা কিন্তু বুঝতে পারেনি। ছেলে ভাবছে প্রতি সময়ের মতোই হয়তো মা একটু বাড়ির থেকে বেরোচ্ছে, একটু এদিক যাচ্ছে, একটু ওদিক যাচ্ছে। ছেলে যদি বুঝতে পারতো, ছেলে যদি মোবাইল ছাড়া থাকতো, ছেলে যদি মার ব্যাপারে একটু হিন্স পেত যে মাকে আমি আর দেখতে পাবো না এই সময়ের পর, ছেলে কিন্তু মার জন্য চিৎকার করতো। এই যে ছেলেকে নিয়ে যায়নি, আজকে আবার প্রমাণিত হলো ছেলেকে নিতে দেওয়া হয়নি। এরা প্রতিটা কথা বলবে, প্রতিটা ক্ষণ নিজেরাই নিজেদের ঘটনার প্রমাণ দিয়ে যাবে। আজকে বলতে হলো তো, যদি আর একবারও ছেলের কথা মুখে আনি, ছেলেকে নিয়ে যাব বলে ফেক কথা বলে। কেন ফেক মনে হচ্ছে কেন টনদীপের? যদি জিনিসটা ফেকই হবে, এই যে বলছে না সবাই ছেলেকে নেওয়ার জন্য কোনো স্টেপ নেয়নি, ছেলেকে নিতে চায়নি মা, ছেলেকে নিতে চায় না, তাহলে কেন টনদীপ এত রেগে যাচ্ছে? যদি ও আসল জিনিসটা জানি যে এটা একটা ফেক হচ্ছে, এটা ও কোনোদিনই ছেলেকে নেবে না, ও কোনোদিনই ছেলেকে চায় না। তোমরা মনে করো না এই জায়গায় বসে যে আমার ছেলে আমার কাছেই থাকবে, আমি টনদীপের জায়গায়, আমার ছেলে আমার কেউ নেবে না আমার কাছ থেকে। সেখানে কে কী করছে, কে কী বলছে, আমি থোড়াই কেয়ার করবো, আমি আমার মতো চলবো, আমি তো নিশ্চিন্ত, আমার তো এটাকে নিয়ে বলার কিছু নেই, তাই না? এবং আমার এই নিশ্চয়তা, আমার এই সরলতা, আমার এই সত্যটা দেখে ভিউয়ার্সরাও আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করবে। কাজে আমার এখানে টেনশনের আছেটা কি? কিন্তু এটা তো উল্টো হয়ে যাচ্ছে ভাই, এটা তো পুরোটাই উল্টো হয়ে যাচ্ছে। কারণ আমি বলছি ফেক চাইছে, অথচ নিজে ভয় পাচ্ছি, অথচ নিজে টেনশনে রয়েছি। তার জন্যই তো আজকে আমাকে বলতে হচ্ছে যে যদি আর একবারও এটার উত্থাপন হয়, তাহলে আমাকে ভিডিও রেকর্ডিং, কল রেকর্ডিং, এগুলো ট্রেলার দেখাতে হবে। আচ্ছা, কারোর কাছে প্রমাণ থাকবে, এবং এটা যখন বিচারাধীন, মানে কোর্টের রয়েছে, হাইকোর্টের মামলা তো, তাহলে সেইটা যদি থাকবে, তাহলে কেন ওয়াইটি প্ল্যাটফর্মে এটাকে পাবলিশ করা হবে? কেন ডাইরেক্ট কোর্টে গিয়ে বলা হবে না? তাহলে সবটাই ভিউজ আর্নিংয়ের প্ল্যানিং, এটা তো প্রমাণিত, তাই না? তার জন্যই তো এখানে এত কিছু মানে আউটিংস করার ব্যাপার বলা হচ্ছে, এটা আউট করে দেবো, ওটা আউট করে দেবো, সেটা আউট করে দেবো। আচ্ছা, আর কিছুদিন আগে আমরা এই ম্যাডামের বর্দি মানে টনদীপের বর্দির মুখে শুনলাম না, দিদির বর্দি, যে কারোর কল রেকর্ডিং প্রকাশ করা ভীষণভাবে আইনত অপরাধ। কারণ আমার কাছে কেউ কল করেছে বা আমি কারোর কল আমার কাছে রেখে দিয়েছি, সেটাকে আমি কখনো পাবলিকলি শোনাতে পারি না তার পারমিশন ছাড়া। তাহলে এখানে টনদীপ বলছে যে তার সঙ্গে লাস্ট কলের কল রেকর্ডিংটা ওর কাছে আছে, তাহলে সেটা ওর মানে পারমিশন ছাড়াই দেখাবে, না ওর কাছে পারমিশন নিয়েছে, যার কল রেকর্ডিং ওর কাছে আছে সেই পারমিশন নিয়ে দেখাবে, না পারমিশন ছাড়া দেখাবে, সেটা ওকে ডিসাইড করতে হবে। আর যদি ও ডিসাইড না করতে পারে, ওর বড়দির পরামর্শ নিতে হবে। কারণ আমার তো মনে হয় এই যে এইসব কথাও বলা কওয়া করে ভিডিওতে, ওর বড়দিকে কিছুই বলে দেয় না, কে জানে বাবা। যদি না বলে দেয় আর ও যদি না শোনে, তাহলে করুক, জিনিসটা করাটা কিন্তু খুব প্রয়োজন। এই জিনিসটা করলে খুব সুবিধা হয়ে যাবে, 1 নম্বর। এবং আমি চাইবো টনদীপ এই ভুলটা করুক না, ভুল না, ওর কাজটা করুক। আমি এটা বলবো যে যা কল রেকর্ডিং আছে, ভিডিও রেকর্ডিং আছে, এগুলো পাবলিক করুক। হ্যাঁ, মানে ওর চ্যানেল থেকে পাবলিক করুক, নাকি আবার অন্য কারোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিদির চ্যানেল থেকে পাবলিক যেন না করে, নিজের চ্যানেল থেকে যেন পাবলিক করে। এটা কিন্তু খুব প্রয়োজন, ঠিক আছে? তারপরে টনদীপ যেটা বলছে, টিনার কিছু ভিডিওস যেটা টনদীপের কাছে আছে, সেই ভিডিও ও পাবলিক করবে। সেই ভিডিওতে কি আছে? টিনার কিছু অ্যাক্টিভিটিস আছে এই 5 বছরের বিবাহিত জীবনে, যেটা দেখলে আমাদের মনের ভ্রান্ত ধারণা পুরোপুরি ভেঙে যাবে। অর্থাৎ আমরা দেখব খুবই একটা বাজে টাইপের কোনো মেয়েকে, যার সাথে নাকি সংসারই করা যায় না। সেই সংসারটা অবশ্য করেছিল টনদীপ 5 বছর ধরে, তারপর 5 বছর পরে একটা পরকীয়ার কেস আসলো, তারপর সংসারটা ভেঙে গেল। ওর স্বভাবজনিত কারণে কিন্তু ভাঙেনি। পয়েন্ট টু বি নোটেড, যে স্বভাব খারাপ, ওর বিহেভিয়ার খারাপ, যে অ্যালিগেশনগুলো ভিডিওতে এনেও দেখাবে, তার জন্য কিন্তু ওর সংসারটা ভেঙে যায়নি। সংসারটা ভেঙে গেছিল পরকীয়ার কারণে। কিন্তু ও এখন সেই পরকীয়ার কারণটা ভুলে গিয়ে যে ভিডিওটা এনে আমাদের কাছে প্রমাণ করতে চাইছে যে এই স্বভাবের মেয়ের সঙ্গে সংসার করা যায় না। তাহলে কোন অ্যালিগেশনটা লাগাচ্ছে? স্বভাবটা খারাপ না মেয়েটা পরকীয়া করেছে? দুটো পয়েন্টস কিন্তু এখন এসে পাশাপাশি মারপিট করছে, কোনটা সঠিক বোঝা যাচ্ছে না। মানে আমার মনে হচ্ছে, অ্যাকচুয়ালি যেটা মনে হচ্ছে, আমি আমার ভিডিওর শেষে বলবো। আচ্ছা, এই হলো ব্যাপার। এর সঙ্গে আরেকটা পয়েন্টস বলতে চাইছি, এই যে ভিডিও ফুটেজ যেটা কিনা টনদীপ দেখাবে বলে দাবি করছে, যার ভেতর দিয়ে আমরা টিনার বিহেভিয়ারটা দেখতে পাবো, যেটা কিনা খুবই বাজে, মানে খুবই বিপজ্জনক, যে এরকম দেখলে আমাদের মনে হবে, মানে টনদীপ এটাই দাবি করছে। তাহলে আমরা বলবো, তাহলে নিশ্চয়ই সেই ভিডিও ফুটেজগুলো আমরা এই 5 বছর ধরে তো ওদের চ্যানেল না, 3 বছর হবে, তার 3 বছরের তোমার
কী বলে ব্লগিংয়ে নিশ্চয়ই দেখতে পাইনি, হয়তো সেটাই হবে। তাহলে সেই ব্লগিংয়ের বাইরে কখন টন্দীপ ভিডিও করে রেখেছিল টিনার এইসব ভিডিওগুলো, কখন? আচ্ছা, এটা একটা। দ্বিতীয় পয়েন্টস হচ্ছে, যদি করেই রাখে তাহলে কেন করে রেখেছিল? এই যে খারাপ মোমেন্টসগুলো যেগুলো বলতে চাইছে, যেগুলো আমরা এখনো দেখে উঠতে পারিনি, ওর কথার উপর বেস করে বলছি যে এমন কিছু খারাপ মোমেন্টস ও ভিডিও এনে দেখাতে চাইছে যেগুলো ও ভিডিও করে রেখেছে, ভিডিও রেকর্ডিং, সেগুলো কেন করে রেখেছিল? ও কি তখন থেকেই জানতো যে ও ডিভোর্স নেবে বা বউ বাড়ি থেকে চলে যাবে, এই ভিডিও ফুটেজগুলো ওর লাগবে, ওর সপক্ষে যুক্তি খাড়া করতে লাগবে? তাহলে ও এগুলো কেন করে রেখেছিল? এগুলো কিন্তু কোয়েশ্চেন আসবে। টন্দীপ যেন না ভাবে যে এটা শুধুমাত্র একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি রাখছি। এই জিনিসগুলো কিন্তু স্বয়ং বিচারক তুলবে প্রশ্ন, কারণ আমরা জানি এই প্রশ্নগুলো আসে, যে আপনি নিশ্চয়ই জানতেন যে এই ব্যাপারগুলো ঘটবে, আপনি ভবিষ্যৎটা জানতেন, তার জন্য আপনি ভিডিও রেকর্ডিং করে রেখেছিলেন। তাহলে কি করে আপনি 5টা বছর আপনার মতে এই বউয়ের সঙ্গে থাকলেন? আপনি কেন নিজের থেকেই এত বছর ধরে সহ্য করলেন? অনেক আগেই কেন ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিলেন না? অবশ্য আপনি তো প্রথম থেকে ডিভোর্স নিতেই চাননি, এখনও তো চাইছেন না, কারণ ডিভোর্সটা চেয়েছে আপনার বউ। তাহলে আপনি এই অ্যালিগেশনগুলো আনছেন কেন? প্রশ্ন তো এখানে। কারণ আপনি তো কখনোই বলেননি আপনি ডিভোর্স চান। ডিভোর্স তো টিনা চেয়েছে, যে কিনা প্রথমে চেয়েছে, তারপর বলেছে আর চাই না। তাহলে এখানে টন্দীপের তো চাওয়ার কিছু নেই। তাহলে টন্দীপ কেন ভিডিওসগুলো দেখাচ্ছে? কারণ ওই একটাই, যেটা ঘুরে ফিরে আবার আসছে, অর্থাৎ ছেলেকে মার কাছে যেতে দেব না, ছেলেকে মাকে দেখতে দেব না, ছেলের জীবন থেকে তার জীবিত মায়ের অস্তিত্বকে পুরোপুরি মুছে দেব। যারা ওয়াইটিতে মায়েরা আছো, প্রত্যেকে এই টিনার জায়গায় নিজেকে রেখে পরকীয়াটাকে সরিয়ে একজন বাবার রূপটাকে তোমাদের সামনে দাঁড় করিও, যেখানে তোমাদের সন্তানকে এরকম কোনো বাবা তোমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে। তারপরে সেই পজিশনে থেকে তোমরা কি করতে সেটা তোমরা চিন্তা করো। একজন মা হয়ে আমি তোমাদের কাছে এইটুকু আবদার করতেই পারি, টিনাকে বাদ দাও, টিনার পরকীয়াকে বাদ দাও, নিজের মাতৃসত্তাকে খেয়াল করো এবং এই সত্তার অপোজিটে টন্দীপের মতো বাবাকে চিন্তা করো। তারপর ভাবো, যাকে তোমরা সাপোর্ট করছো সে কি প্রকৃত মানুষ? সে কি একটা প্রকৃত বাবা? সে কি আদর্শ ছেলে? কি একজন আদর্শ স্বামী? কোনটা কোনটা তোমাদের মনে হচ্ছে? একটা পয়েন্টসও যদি মনে হয় অবশ্য করেই আমার কমেন্টস বক্সে এসে লিখো প্লিজ। পরিস্থিতিতে একজন মায়ের মানসিক অবস্থা ঠিক থাকে কি? ঠিক থাকে কি? জানি না টিনা কতটা ধৈর্য নিয়ে বসে আছে ভাই। আমি যদি এই পজিশানে থাকতাম আমি তো মুখ টুক ফাটিয়ে দিতাম। আমার সন্তান আবার আমার কাছ থেকে কেড়ে নেওয়া, হ্যাঁ, মায়ের কাছ থেকে ওই দুধের শিশুটাকে সরিয়ে দেওয়া। আজকে শিশুটা, ছেলেটা স্কুল থেকে এসে কীরকম বলছে, কোন বন্ধুর মা বন্ধুকে খাইয়ে দেয়, ওর নিজেই খাবে, ওর তো মা নেই। শুনেছো নিশ্চয়ই তোমরা, বাপ মা আর ছেলে বসে আলোচনা করছে, আর এবং সেটা আমাদের ব্লগিংয়ের মধ্যে রেখেছে আমরা যাতে শুনি। একবারও মনে হয় না ছেলেটার দুঃখটা, ছেলেটার মনের কষ্টটা, ছেলেটাকে মার সঙ্গে মিলিয়ে দিই, ছেলেটাকে মার কাছে যেতে দিই। এমন তো নয় ছেলে মাকে ফেলে বাবাকে হারিয়ে ফেলবে, বাবাকে চিনবে না, বাবাকে বুঝবে না, না বাবাকে বলবে বাবা মৃত। এটা তো হবে না, সেই দিকে তো নিশ্চিন্ত। এত হার্টলেস লোক একটা, বেশি আশা করে ফেলি, সত্যি আমি বেশি আশা করে ফেলি, এর কাছে কোনো আশাই হয় না। সত্যি আজকে যেটা বলছিলাম তোমাদের, লাস্টে বললাম, এই যে কতগুলো পয়েন্টস টন্দীপের মুখ দিয়ে বেরোলো, এইখানেই আমি বুঝতে পারছি যে কিছু ঘটনা ঘটেছে ভেতরে। হ্যাঁ, কিছু অবশ্যই আইনত কিছু ঘটছে, যার জন্য এই কথাগুলোর মুখ দিয়ে বেরোচ্ছে, এবং কিছু ভুলভাল কথাই তো বেরোচ্ছে। এই কথাগুলো বলার এই মুহূর্তে তো কোনো কারণ নেই, একমাত্র ভিউয়ার্সদের আশ্বস্ত করা ছাড়া বা ভিউয়ার্সদের দেখানোর জন্য। অ্যাকচুয়ালি এই কথার কেউই পাত্তা দেবে না। একজন মা তার ছেলের সম্বন্ধে বলবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো দর্শকরা দাবি করেছিল যে মার মুখে কেন ছেলের কথা নেই। তাহলে আজকে বাবা বলছে মা যেন ছেলের কথা না মুখে আনে, তাহলে ভিউয়ার্সরাই ঠিক করুক কাকে কোনটা কী বলবে। আমি তাদের উপরই ছেড়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছে এই মুহূর্তে এই কন্ডিশনে দাঁড়িয়ে টন্দীপের মেন্টাল অবস্থাটা ঠিক নেই। আমার মনে হচ্ছে ও কিছু ট্রমার মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি, কারণ ও আজ এক কথা বলে, কাল অন্য কথা বলে, এবং প্রতিদিনই লোককে ভয় দেখাবার চেষ্টা করছে। তা এটাও তো এক ধরনের মেন্টাল টেনশন, মানে এই যে ধমকি দেওয়া তার লিগাল ওয়াইফকে তার সন্তানের নাম মুখে আনার জন্য, এটা কিন্তু এক ধরনের আইনত অফেন্স। ঠিক আছে, কাজে দেখা যাক কি আসে, কি পরিস্থিতি এরপর সৃষ্টি হয়। অবশ্য করে এই ধমকির ফলটা কি হয় দেখার জন্য খুব বসে রইলাম, ওয়েট করছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। কমেন্ট সেকশানে তোমাদের কমেন্টসের ওয়েট করব। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এবং অবশ্য করেই নেক্সট ভিডিও ওয়েট করবে। টাটা, বাই।